আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিচ্ছে ভারত। পর্দার আড়ালে নাকি শুরু হয়ে গেছে আসল খেলাটা। বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে পারে ভারত, এমন মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী। জুলাই গণহত্যায় দণ্ডিত আসামিদের ভারত থেকে প্রত্যর্পণের বিষয়ে শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার আগে প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন, দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার জন্য। বিভিন্ন সূত্র থেকে যে খবর এসেছে দর্শক, আমি পুরোপুরি আপনাদেরকে বলবো না বা ব্যাখ্যাও করার ক্ষমতা আমার নেই। এর মধ্যেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যত সন্ত্রাসী আছে সবাইকে একদম জেলে করে দিতে হবে, অন্তত ইলেকশন পর্যন্ত। ইলেকশনের পর তারপর সে অন্য ব্যবস্থা হবে। আমরা এরকম বহু ঘটনা দেখেছি, ইলেকশনের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এলাকার সন্ত্রাসীদের পুলিশ পাল্টে বন্দি করে রাখে। ডক্টর ইউনূস সরকারের পর জামাত ইসলামী সরকার যদি আসে, এরকম যদি হয় সত্যি, এবং আমরা বিশ্বাস করি এটাই হবে, ডক্টর ইউনূস সরকারের ধারাবাহিকতায় নেক্সট সরকার জামাত সরকার। এই পরিভাষাটা রাজনীতিতে অলরেডি প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। বিএনপিতে বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন, নিশ্চিত করে বলতে পারি আপনি এটা হবে আজকাল পরশু, কিন্তু এর পরবর্তী সময় আমি জানি না সেটার ডিসিশন কারা নেবেন, কারণ এখানে অনেক মানুষ আছেন যারা এখনো বিএনপির খোর বিএনপির বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপির আদলে চলতে ইচ্ছুক না অনেকেই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার। দেশে ফিরছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মোদির গদি বাঁচাতে এবার হাসিনাই হতে পারে দিল্লির ট্রাম্প কার্ড। অপরদিকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে যে কোনো সময় আসতে পারে নতুন সিদ্ধান্ত। রদবদল হতে যাচ্ছে দেশের রাজনীতির প্রেক্ষাপট, যা জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিচ্ছে ভারত। পর্দার আড়ালে নাকি শুরু হয়ে গেছে আসল খেলাটা। ভারত নীরব, দিল্লি কিছু বলে না, কিন্তু ভেতরে ভেতরে যেন বড়সড় এক পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই কি ফেরত পাঠানোর প্রক্রিয়ায় এক ধাপ এগিয়ে গেল ভারত? সেই ইঙ্গিত এবার প্রকাশ্যে তুলে এনেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ফেসবুক পোস্টে ইঙ্গিত দেওয়া হয়েছে, জুলাই গণহত্যার মামলায় দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে ভারত ইতোমধ্যেই নীরবে নড়ে চড়ে বসেছে। হাসিনার প্রত্যর্পণ নিয়ে যে দীর্ঘ আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছিল, তা এখন কাঠগড়ায় ঠাঁই পেতে চলেছে বলেই মনে করা হচ্ছে। কিন্তু পুরো খেলার প্রথম বলটা নাকি ছোড়া হবে আসাদুজ্জামান খান কামালকে দিয়েই। এটাই সবচেয়ে বড় ওভার বাউন্ডারি। ফেসবুক পোস্টে আরো বলা হয়েছে, হাসিনা ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগগুলো উঠেছে সেগুলো দিল্লির টেবিলে জমা আছে অনেক দিন ধরে, কিন্তু বৃহত্তর ভূ রাজনীতির হিসাব নিকাশে সরাসরি হাসিনা ফ্যাক্টরকে স্পর্শ করার আগে ভারত নাকি নিরাপদ একটি পথ বেছে নিচ্ছে, যার নাম কামাল। তার বিরুদ্ধে থাকা অভিযোগ, বিশেষ করে গুম ও গণহত্যার ঘটনায় তার ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার তুঙ্গে উঠেছে। শফিকুল আলম ইঙ্গিত দিয়েছেন, কামাল যত অর্থই ব্যয় করুক কিংবা যত প্রভাবশালীর কাছে আশ্রয় খুঁজে বেড়ান, জবাবদিহির মুখোমুখি হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। জুলাইয়ের রক্তপাত নিয়ে দুনিয়ার নজর যত বাড়ছে, তার পালানোর সুযোগ ততটাই ক্ষীণ হয়ে আসছে। আর সেটাই নাকি ভারতের সিদ্ধান্তকে আরো পোক্ত করেছে। সবশেষ প্রেস সচিব যে লাইনটি লিখেছেন সেটি পুরো ম্যাচের ক্লাইম্যাক্স। এটা কামালকে দিয়ে শুরু হবে এবং তারপর বাকিটা তিনি বলেননি, কিন্তু বুঝিয়ে দিয়েছেন হাসিনা থেকে শুরু করে পুরো নেতৃত্বের বিরুদ্ধে যে পথ খুলে যাচ্ছে তার সূচনা হতে পারে ভারতের সেই প্রত্যর্পণ ফ্লাইটের দরজা খুলে যাওয়ার মুহূর্ত থেকেই। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে সম্প্রতি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিএনপি থেকে তারেক জিয়াকে মাইনাস করার বিরাট প্রজেক্টের কথা শোনা যাচ্ছে। দর্শক, তারেক রহমানের রাজনীতি হয়তোবা শেষ হয়ে যাবে, সম্ভবত বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে। এটা বুঝতে পলিটিক্যাল অ্যানালিস্ট হওয়ার দরকার নেই, আপনি খুব সহজেই দেখতে পাচ্ছেন যে তারেক রহমান বাংলাদেশের বিপ্লবের, বাংলাদেশ স্বাধীনতার প্রায় 1.5 বছর হয়ে গেলেও তিনি দেশে আসার চেষ্টা করেননি, দেশে আসেননি বা আসতে পারেননি। অথচ তার মা মৃত্যুশয্যায়, একদম শেষ সময় অতিক্রম করছেন বেগম খালেদা জিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করুক, আমরা সেই দোয়া করছি, হায়াতে তৈয়বা দান করুক।
খালেদা জিয়ার জন্য যেটা কল্যাণকর, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দ্রুত ফয়সালা করুক। যদি আল্লাহ তার হায়াত আরো লিখে থাকেন, তাকে সুস্থ করে বাসায় ফিরে যাওয়ার তৌফিক দান করুক। আর যদি হায়াত না লিখে থাকেন, তাহলে কষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করুক। এদিকে খালেদা জিয়া মৃত্যুসজ্জায়, অন্যদিকে তারেক রহমানকে বিএনপি থেকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে। এটা আন্তর্জাতিক গণমাধ্যমে, আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন খুব সহজেই হিসাব মিলে যায় যে একদিকে তারেক জিয়া দেশে আসতে পারছেন না, অন্যদিকে আপনার 111-এর সময় দেখেছেন যে তারেক জিয়ার বিরুদ্ধে বিএনপি নেতারা কি কথা বলেছে। আজকে যারা বড় বড় বিএনপি নেতা সাজে, স্থায়ী কমিটির সদস্য, তারা তারেক জিয়াকে কি অকথ্য ভাষায় 111-এর সময় গালাগালি করেছিল। এমনকি 2 বছর আগেও এই যে মেজর হাফিজ স্থায়ী কমিটির সদস্য হয়েছেন, তারেক রহমানকে বিভিন্ন ভাষায় অপমান করতেন। পড়াশোনা করা উচিত, রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, রাজনীতি করার ম্যাচুরিটি হয়নি, অনেক কথা বলতেন। এখন না পাম দেন সবাই। কিন্তু খালেদা জিয়ার জীবন যেহেতু প্রায় শেষ, সেখানে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান কিন্তু একদম একলা হয়ে যাচ্ছে। তারেক রহমানের পাশে দাঁড়ানোর মতো তার রক্তের কেউ নাই। জিয়া পরিবারের কেউ আর রাজনীতিতে নাই। তারেক রহমানের একটা ভাই নাই, মামারা নেই, কেউ নেই। তাহলে সহজভাবে চিন্তা করেন, এই অসহায় তারেক রহমান একা কি করবে? বিএনপির লোকজনে যদি বলে যে তারেক রহমানকে আমরা গ্রহণ করব না, তারেক রহমান কিছু করতে পারবে? দেশে থাকলেও একটা কর্তৃত্ব ছিল, দেশেও নেই, কিচ্ছু না। তার এই পরিস্থিতিতে তারেক রহমান কি হতে যাচ্ছে বা কি ঘটতে পারে? খুব সহজেই শঙ্কা জন্ম নেয় যে তারেক রহমানের রাজনীতি শেষ হয়ে যেতে পারে। বিএনপি থেকে মাইনাস করা বিরাট প্রজেক্ট শুরু হয়ে গেছে। দর্শক, সজীব ওয়াজেদ জয়, হাসিনা পুত্র, দেখেন দুইটার মধ্যে কিন্তু মিল আছে। কারণ সজীব ওয়াজেদ জয় যেরকম পারিবারিক কোটায় রাজনীতি এসেছেন, তারেক রহমানও সেরকম পারিবারিক কোটায় রাজনীতি এসেছেন। দুইজনের এই 2 সেক্টরে অভিজ্ঞতা বা যোগ্যতা আছে। সজীব ওয়াজেদ জয় কোনো কোনো দিক থেকে যথেষ্ট স্মার্ট, তারেক রহমানের চেয়ে এগিয়ে। আবার কোনো কোনো দিক থেকে যেমন পিআরএ, পাবলিক রিলেশনস, এই কোয়ালিটিতে তারেক রহমান যথেষ্ট এগিয়ে। কিন্তু একাডেমিক জ্ঞানে সজীব ওয়াজেদ জয় এগিয়ে। সজীব ওয়াজেদ জয় বলছেন, বিদেশ থেকে আওয়ামী লীগ বিএনপি নেতৃত্ব পরিবর্তন চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগ নিয়ে কোনো আগ্রহ নেই। আওয়ামী লীগের নেতৃত্ব তো আওয়ামী লীগই পরিবর্তন করতে যাচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্ব তো পালিয়েছে। তো এটা তো যদি তারা দল হিসেবে থাকতে চায়, এমনকি নিষিদ্ধ দল হিসেবে যদি থাকতে চায়, আন্ডারগ্রাউন্ডে কার্যক্রম চালাতে চায়, যদিও এরকম আদর্শবিহীন দল আন্ডারগ্রাউন্ডে কার্যক্রম চালাতে পারে না। আন্ডারগ্রাউন্ডে চলতে পারে আদর্শ ভিত্তিক দল, যেমন ধর্মীয় দল, যারা আন্ডারগ্রাউন্ডে বসে কোরআন হাদিসের দার্স দিবে, তারা সামষ্টিক পাঠ স্টাডি চক্র করবে। আর কমিউনিস্ট দল, তারা মার্ক্সবাদ বা লেনিনবাদ বা মাওইজম এগুলো চর্চা করবে। কিন্তু আওয়ামী লীগ বিএনপির মতো দল আন্ডারগ্রাউন্ডে আসলে কার্যক্রম কি করবে? আন্ডারগ্রাউন্ডে ঝটিকা টাইপের প্রোগ্রাম করতে পারে, ওইটাকে আন্ডারগ্রাউন্ড বলা যায়। তা আন্ডারগ্রাউন্ডে চলতে হলেও আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন, এটা তো একদম স্বাভাবিক, প্রত্যাশিত। রিফাইন্ড আওয়ামী লীগের কথা আমার বন্ধু বান্ধব একটা বড় অংশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি বা নেতৃবৃন্দ আছেন, তারা ফেসবুকে লেখেন, দেখি তারাই আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের কথা বলছেন বা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছেন, এবং ওবায়দুল কাদের থেকে শুরু করে সর্বশেষ মন্ত্রী পরিষদে যারা ছিলেন তাদের প্রতি চরম ক্ষুব্ধ। সে জায়গায় আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন এটা একদম স্বাভাবিক ব্যাপার, কিন্তু বিএনপির নেতৃত্ব পরিবর্তন এটা অস্বাভাবিক। এখন বিদেশ থেকে বিএনপির নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা হচ্ছে। তো বিএনপি নেতৃত্ব পরিবর্তন এই কথাটা সামনে আসলেই আসবে তারেক রহমানকে মাইনাস করা। এটা একদম সহজ হিসাব। দেখেন এটা যে আসলেই সত্য, দলিল দেখেন। বিএনপির লোকজন তারেক রহমানকে নেতা মানবে কোন দুঃখে? বিএনপি কি বেকায়দায় পড়েছে না তারেক রহমানকে নিয়ে? এমন একজন লোক বিএনপির নেতা এই মুহূর্তে, যিনি বাংলাদেশের ভোটার না, যার পাসপোর্ট নাই, এনআইডি কার্ড নাই, যিনি নির্বাচনে দাঁড়াতে পারছেন না, যিনি দেশেও আসতে পারছেন না, তাহলে বিএনপি জিতলেও তো তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এমনকি যদি খালেদা জিয়া জীবিত থাকে, তাহলে তার ছবিও নির্বাচনী পোস্টারে টানানো যাবে না। এই জায়গায় তারেক রহমানকে দিয়ে লাভটা কি? যে নির্বাচন করতে পারবেন না, ভোটে দাঁড়াতে পারবেন না এখন পর্যন্ত, যিনি বাংলাদেশে ভোটার না, এটা নিয়ে বেকায়দায় পড়েছে না বিএনপি। আর খালেদা জিয়া মারা গেলে, খালেদা জিয়া প্রায় মারা গেছে বলা যায়, খালেদা জিয়া মারা গেলে এই তারেক রহমানকে বিএনপির লোকেরাই দাম দিবে না। তারেক রহমানের বিরুদ্ধে একটা বিরাট সিনিয়র নেতাদের একটা গ্রুপ আছে বিএনপিতে, যারা চায় যে তারেক রহমান মাইনাস হোক।
এই যে খন্দকার, মোশাররফ, মঈন খান, এমনকি মির্জা ফখরুল, মেজর হাফিজ, এরাও কিন্তু তারেক রহমানকে দেখতে পারেন না। তারেক রহমান না আসলেই তারা খুশি হয়। তো সেই জায়গায় আপনারা যারা হাওয়া ভবনের কথা জানেন, হাওয়া ভবনে তারেক রহমান বিএনপি সিনিয়র নেতাদের অপমান করতো, দাঁড় করিয়ে রাখতো, অপেক্ষা করতে হতো তার সাথে দেখা করতে। তো এতে আম্মা গ্রুপের লোকজন, মানে সিনিয়র নেতারা, তাদেরকে আম্মা গ্রুপ বলা হতো, আর যারা তারেক রহমানের অনুসারী ছিল তাদেরকে ভাইয়া গ্রুপ বলা হতো। আম্মা গ্রুপের সিনিয়র নেতারা প্রচন্ড অপমান বোধ করতেন। তারেক রহমানকে আমরা জন্ম নিতে দেখেছি, ছোট একটা বাচ্চা ছেলে, সে আজকে এভাবে করছে। আপনারা যারা মোটামুটি যাদের স্মরণ আছে একটু চিন্তা করে দেখেন, 2006-07 সালে তারেক রহমান ইমেজ বাংলাদেশে কতটা খারাপ ছিল, মানুষ কতটা ঘৃণা করতো এই নেতাকে। পুরো বিএনপি অতিষ্ঠ ছিল, পুরো বিএনপি লজ্জিত ছিল তারেক রহমানকে নিয়ে। অতএব সেটা রিমেম্বারের সময় এসেছে এবং এইসব কারণে বিএনপি তারেক রহমানকে চাইবে না। অতএব সজীবদের জয়ের তথ্য সঠিক যে বিএনপি নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা হচ্ছে, করতে পারে। এবং হঠাৎ করে যদি শুনেন যে এবার যে খালেদা জিয়া অসুস্থ, একদম সংকটাপন্ন, চূড়ান্তভাবে সবাই দোয়া চেয়েছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে খালেদা জিয়ার পরিবার সবাই ফাইনাল দোয়া চেয়েছে, আমরা দোয়া করছি আল্লাহর জন্য, আল্লাহর কাছে। খালেদা জিয়া মারা গেলে তারেক রহমান সত্যি বেকায়দায় পড়বেন, তারেক রহমানের পাশে কেউ থাকছে না। এমনকি এই অসুস্থতার মধ্যেও তারেক রহমান কেন দেশে আসছেন না? তারেক রহমান জানেন যে এটা খালেদা জিয়ার একদম অন্তিম সময়, এই অন্তিম সময় পাশে থাকতে পারছেন না। কেমন সন্তান, রাজনীতি এতটাই বড় হয়ে গেল যে মায়ের শেষ, যে মায়ের উছিলায় তারেক রহমান হিসেবে পরিচিতি পেয়েছে, এটা তারেক রহমানকে কে গুনতো? সেই অসুস্থ মায়ের শয্যা পাশে তারেক রহমান নাই, এর চাইতে লজ্জার আর কি হতে পারে? এই তারেক রহমান এবার এই অসুস্থতা, জানাজা এগুলো না আসতে পারলে তাকে মাইনাস করা হতে পারে। আজকের এপিসোডে আমি আপনাদেরকে একটা ছোট ভিডিও ক্লিপ দেখাবো প্রথমে, তারপরে আলাপ করব। দেখেন, এই ব্যবসা করে 20 বছর। এই শুধু মুড়ি বিক্রি করেনি, আগে পল্টনে করতাম, বিএনপির নেতারা আমার দোকান খাইয়ে লাইছে, এখন আমি ফুটপাতে করি। সেখানে কত টাকা আপনার লস হয়েছে? প্রায় মাল সামানা ছিল 1.5 লাখ টাকার মতো, কিছু আনতে পারি নাই, আরো পোলাবানের পিছিয়ে 1.5 লাখ টাকার উপরে খরচ হয়েছে। এই তো 7-8 মাস আগে ওরা 5 গ্রুপ সাদা চাইছে, তো ওরা মারামারি করে আমার উপরে জাল উঠেছে। মুন্ডা গ্রুপ, কামাল গ্রুপ, সেলিম গ্রুপ, আরো 2টা গ্রুপের নাম জানি না। দেখলেন তো, একটা ক্ষুদ্র ব্যবসায়ী ঝালমুড়ি বেচছে, তার ব্যবসার উপরে বিএনপির 5-5টা গ্রুপ ঝাঁপে পড়িছে। শুধু তাই না, তার দোকান পর্যন্ত নষ্ট করেছে, তার মূলধন টুলধন নষ্ট করে দিছে। হাসিনা পতনের পর বিএনপি যেভাবে দখল, চাঁদাবাজি, মাস্তানি আর খাই শুরু করলো, আমি তখনই বুঝে গেছি এই দল আর ক্ষমতা আসতে পারবে না। এইটা বিএনপির উপরে বিলা হইয়া, বিরাগ ভাজন হইয়া বলছি তা কিন্তু না, খুব সলিড চিন্তা কাঠামো দিয়া আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি। আজকে আপনাদেরকে ধাপে ধাপে সেটা ব্যাখ্যা করব যে কেন আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। এইটারে বলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। আমি ঠিক কোন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করে বুঝে গেছি বিএনপি ক্ষমতা আসতে পারবে না, সেটা আপনাদেরকে আমি অঙ্ক কইসা বুঝাই দেবো আজকে। আসেন আল্লাহর নামে শুরু করি। ক্ষুদ্র ব্যবসায়ীরা হইল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক বেস, তারা ভোটার সংখ্যার সবচেয়ে বড় গোষ্ঠী। যেমন ধরেন ছোট দোকানদার, মুদিখানার দোকানদার, হকার, ছোট রেস্টুরেন্ট, পরিবহন শ্রমিক, বাজার ব্যবসায়ী, ফল বিক্রেতা, সবজি বিক্রেতা, এই সব মিলায় এদের সংখ্যা কয়েক কোটির সমান। এই শ্রেণী প্রত্যেকদিন মানুষের সাথে যোগাযোগ রাখে, এক্সচেঞ্জ হয়, এরা জনমত তৈরি করে, প্রভাব ছড়ায়, সত্য মিথ্যা যাই হোক সেটা তথ্য ছড়ায়, সবচেয়ে দ্রুত ছড়ায় তাদের মাধ্যমে। শহরের যে অর্থনীতি, এটা 60-70% লেনদেন হয় এই ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে। তাদের উপরে জুলুম মানে জনরায়ের মূল উৎসকে শত্রু বানানো। এটা মাইক্রো লেভেলের জুলুম, পত্রিকায় পাতায় আসবে না, খবর হবে না, কিন্তু ভেতরে ভেতরে ক্ষোভের আগুন ধিকি ধিকি জ্বলতে থাকবে। 2 নাম্বার হইতেছে ক্ষুদ্র ব্যবসায়ী দেশের নগদ টাকার যে ইকোনমি সেটা চালায়। চান্দাবাজি হইলে এইটা লিকুইডিটি ড্রেইন হয়ে যায়, মানে নগদ টাকার প্রবাহ কমে যায়, দৈনিক নগদ প্রবাহ থেকে টাকা টেনে নেওয়া হয়। এদের থেকে টাকা টেনে নেওয়া মানে সরাসরি ইকোনমির যে অক্সিজেন, এই সাপ্লাইটা বন্ধ করে দেওয়া। এইটাকে বলা হয় বিলো দ্য লাইন ইকোনমি। অর্থাৎ বাজার, হাট, দোকান এটা খালি করে যদি দেয় কোনো কেউ, তাহলে তার জনজীবনকে দিনে দিনে বিপর্যস্ত করে দেয়। কারণ এইটার চাপ এসে আলটিমেটলি ওই মানুষের উপরে, ক্রেতার উপরে, ভোক্তার উপরে পড়ে। ভোক্তাকে তো এই টাকাটা দিতে হয়। মানে ঝালমুড়ি ব্যবসায়ীর কাছ থেকে বিএনপি যে চান্দাটা নিচ্ছে, সেই চান্দার টাকা তো ঝালমুড়ি ব্যবসায়ী ঝালমুড়ির দামের উপরে রাখবে, তাই না? তাহলে ঝালমুড়ি আলটিমেটলি যে কিনবে, খাবে, তার ঝালমুড়ির দামটা বেড়ে যাবে। 3 নাম্বার হইতেছে ছোট ব্যবসায়ীর উপরে জুলুম একটা কালেকটিভ গ্রিভেন্স তৈরি করে। কৃষক শ্রমিকের যে ক্ষোভ, এটা কখন ছড়াইতে সময় লাগে, কিন্তু বাজারের ক্ষোভ ঘন্টার মধ্যে ছড়ায় যায়। এই যে এভরিডে সাফারিংস, এটা ডেইলি পলিটিক্যাল মেমোরি তৈরি করে মাথার মধ্যে, রাজনৈতিক স্মৃতি তৈরি করে প্রত্যেক দিনে।
দুঃখের স্মৃতি, কষ্টের স্মৃতি। ক্ষুদ্র ব্যবসায়ী প্রত্যেক দিন মানুষের সাথে কথা বলে, এদের কষ্ট প্রত্যেক দিন জনমতকে বদলায় দেয়। কারণ বাজার প্রত্যেকটা এলাকার কেন্দ্র, বাজারে সবাই আসে চারিদিক থেকে। আমাদের দেশের মতো দেশের কোনো আন্দোলনের প্রেসার কুকার কোনটা জানেন? 3টা জায়গা প্রেসার কুকার। কি কি আসেন সেটা দেখি। আন্দোলনের প্রেসার কুকার মাত্র 3টা জায়গা, বাজার, মসজিদ, গণপরিবহন। এই 3 জায়গায় যে কোনো আন্দোলনের প্রেসার কুকার। ব্যবসার উপরে জুলুম মানে আন্দোলনের জ্বালানি সরবরাহ করা। চিন্তা করেন তো, একজন দোকানদার কতজনের সাথে কথা বলে দৈনিক? 200 থেকে 300 জন। হকার কতজনের সাথে কথা বলে? 500 জন পর্যন্ত কাস্টমারের সাথে কথা বলে প্রত্যেক দিন। রিক্সা চালক, বাস চালক প্রত্যেক দিন কতজন যাত্রী পরিবহন করে? 30 থেকে 500। বাজারে যে বিক্রি করে, পণ্য বিক্রি করে, সেখানে শুধু আপনি কেনেন না, তাকেও সাপ্লাই করে অনেকে, পণ্য সাপ্লাই করে, একজন না অনেকে। তার মানে সে মাঝখানের কেন্দ্র, তাকে সাপ্লাই করতেছে, আপনি তার কাছ থেকে কিনতেছেন। এরা ইনফরমেশন স্প্রেডার, এরাই পলিটিক্যাল ন্যারেটিভ জেনারেট করে, তৈরি করে। এদেরকে বলা হয় গ্রিভান্স অ্যাম্প্লিফায়ার। গ্রিভান্স অ্যাম্প্লিফায়ার মানে তার ক্ষোভ, বিক্ষোভ, এটাকে বহুগুণে বাড়ায় দেয় দোকানদারেরা। গণপরিবহন, মসজিদ, এবং এরা র্যাপিড মোবিলাইজার, খুব দ্রুত জনমতকে মোবিলাইজ করতে পারে। এমন সংকটকালেও আমার দেশে ফেরার সিদ্ধান্ত একক নয়, মন্তব্য তারেক রহমানের। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যা সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার রোগ মুক্তির জন্য দেশ জুড়ে দোয়া চলছে। প্রধান উপদেষ্টাও তার দ্রুত আরোগ্য কামনা করে সর্বাত্মক চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পর থেকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে শনিবার সকাল 8টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে নিজের অবস্থান ব্যক্ত করেছেন তিনি। খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবিরত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। পোস্টে তার মায়ের জন্য দোয়া ও চিকিৎসা সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দেশে বিদেশে চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান অব্যাহত রেখেছে। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি।